রাজধানীর ফের দুই দলের সমাবেশ। দেশ চালাচ্ছে বিদেশি শক্তি, দাবি বিএনপির। আমেরিকা আর আসবে না বললেন কাদের। পদ্মা সেতু ও মেট্রোর মতো উন্নয়ন একটি গোষ্ঠীর সহ্য হয় না, আইইবির কনভেনশনে প্রধানমন্ত্রী। সাশ্রয়ী প্রকল্প নেওয়ার তাগিদ। 1 ঘন্টা বৃষ্টি চাপ নিতে পারেনি ঢাকা, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ভোগান্তি। কুইক রেসপন্স টিম করা হয়েছে, জানালেন মেয়র। সারা দেশে বৃষ্টির পাশাপাশি বাড়ছে বজ্রপাত, অন্তত 7 জনের প্রাণহানি। সড়ক দুর্ঘটনায় ব্যান্ড শিল্পী পিয়াল সহ 9 জন নিহত। এবং সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ বাংলাদেশ জলসীমায়। সোমবার বিকালে নগর করবে কুতুবদিয়ায়। সংবাদ রাতে দেখছিলেন AKSTM টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি করবি তৃষা। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে দাবি করে অদৃশ্য শক্তির নির্দেশে সরকার দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ত্রাসের ইতিহাস বিএনপি নেই দাবি করে বলেছেন, সন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার, যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। যুবদল নেতারা দাবি করেন, বিক্ষোভ সমাবেশ থেকেই ফের গতি পাবে সরকার পতনের এক দফা আন্দোলন। প্রতিবেশী রাষ্ট্রকে ব্যবহার করে তারা ঠিকই আছে, বিএনপির প্রতিপক্ষ হওয়ার মতো সক্ষমতা আওয়ামী লীগের চলে গেছে। জেলায় জেলায় আমাদের সাংগঠনিক তৎপরতা শুরু করেছে এবং যার ভিত্তিতে আমরা মনে করি অচিরে আমরা আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলন নেতৃত্ব দিতে পারব। রাজপথের কোনো না কোনো কর্মসূচি নিয়ে আমি আছি এবং যুবদল নির্ভীকভাবেই আছে, যুবদল নির্ভীকভাবেই রাজপথে আছে এবং থাকবে। নিশ্চিত বিজয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান যুবদলের সাবেক নেতারা। বিজয়ের বন্দরে না পৌঁছানো পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না, এটাই হোক আজকে আমাদের শপথ। স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বর্তমান সরকার দেশের জন্য আপদ। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের তোয়াক্কা করে না সরকার। বাংলাদেশকে মুক্ত না করতে হলে ৭১-এর ১৬ ডিসেম্বরের মতো, তাহলে আমরা জীবনও স্বাধীন থাকতে পারবো না। আমরা ওই সিটির ভোটারের মতো কার্যকারী করবো। এই সরকার একটি আপদ, এই দেশের উপর একটি আপদ নাজিল হয়েছে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হবে এই আপদ আমরা বিদায় করি। ক্ষমতার মসনদ হারানোর ভয়ে সরকার খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করছে না অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আন্তর্জাতিক নেতৃবর্গ তাকে আহ্বান জানিয়েছে, কিন্তু তারা সেই কথা শুনছে না, কারণ তাদের উদ্দেশ্য একটাই, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হন, তাহলে তাদের যে শাসন, তাদের যে তত্ত্বে তাও তাদের যে মসনদ, সেই মসনদ টিকে থাকবে না, জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা ভেসে যাবে। বলেন, গণতন্ত্রের মোড়কে পাকশালের মতো একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাইছে সরকার। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ, এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই, বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের, আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। বিরোধী মত দমনে বিচার বিভাগকে হাতিয়ার করা হয়েছে উল্লেখ করে বলেন, প্রতিবার নির্বাচনের নামে নতুন নতুন কৌশলে জনগণের সাথে তামাশা করছে সরকার। তামাশা, একটা কৌতুক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড ট্রু আসছে দেখে আবারও ক্ষমতার স্বপ্নে বিভোর বিএনপি, কিন্তু বিএনপির স্বপ্ন পূরণে আমেরিকা আর আসবে না। বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, আন্দোলনের নামে সহিংসতা করলে কোনো ছাড় নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। জাতীয় নির্বাচনের পর আবারও রাজপথে ক্ষমতাসীন আওয়ামী লীগ, দেশের জনগণের জানমালের রক্ষায় আবারও শান্তি সমাবেশে দলটি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজন করে এই শান্তি সমাবেশ। আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানকের উদ্যোগে মোহাম্মদপুর এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ দুপুর 3টায় শুরু করা থাকলেও 2টার মধ্যে পুরো সমাবেশের স্থলে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থানা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এই সমাবেশে যোগ দেন। ব্যানার ফেস্টুন নিয়ে পুরো সমাবেশস্থলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। অলিতে গলিতেও ছড়িয়ে পড়ে সমাবেশে আসা নেতাকর্মীরা।
উত্তর আওয়ামী লীগের নেতারা ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রস্তুত উল্লেখ করে নেতারা বলেন সহিংসতা হলে কোনো ছাড় নেই। এই বিএনপি গত 15 বছর আওয়ামী লীগকে পরাজিত করার জন্য, আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর জন্য এমন কোন পন্থা নাই যারা তারা অবলম্বন না করেছে। মানুষ খুন থেকে শুরু করে চলন্ত গাড়িতে অগ্নিসংযোগ এবং মানুষ হত্যা এবং পেট্রোল বোমা মেরে ট্রেনে বাসে আগুন জ্বালিয়ে তারা অনেক চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে। তারিখ দিয়েছে, অমাবস্যা, পূর্ণিমা, রোজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পূজা পার্বণ বিভিন্ন সময় দিয়েছে। 10ই ডিসেম্বর অমুক তারিখ তমুক তারিখ, কোন তারিখে এই সরকারকে, জনগণের সরকারকে উৎখাত করা যায় নাই, জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না। প্রধান অতিথি হিসেবে সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন আমেরিকা আর বিএনপির স্বপ্ন পূরণে আসবে না। ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। ভুয়া দলের আন্দোলন জনগণ বিশ্বাস করে না উল্লেখ করে ওবায়দুল কাদের জানান খুব দ্রুতই সংকট কেটে যাবে। পাবলিক না থাকলে কি আন্দোলন হবে? ভুয়া ভুয়া আন্দোলন, ভুয়া সব নাটক, ভুয়া কর্মসূচি, ভুয়া বিএনপি হলো একটা ভুয়া। এ ভুয়া দলের ভুয়া আন্দোলন জনগণ বিশ্বাস করে না। ভারত আওয়ামী লীগের বন্ধু, আওয়ামী লীগ কারো দাসত্ব করে না জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন পদ্মা সেতু ও মেট্রোর মতো উন্নয়ন একটি গোষ্ঠীর সহ্য হয় না। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলনায়তনে আইইবির 61তম কনভেনশনে একথা বলেন তিনি। সম্পদের সীমাবদ্ধতা ও জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষায় কিভাবে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী প্রকল্প গ্রহণ করা যায় সেই বিষয়ে প্রকৌশলীদের নজর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। শামীম আক্তারের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রকৌশলীদের এই সম্মেলনের প্রতিপাদ্য ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইবি এর 61তম কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন তার সরকারের লক্ষ্যই হলো তৃণমূল থেকে মানুষের উন্নয়ন। দেশ যখন উন্নয়নের মহাসড়কে তখন পদ্মা সেতু ও মেট্রো রেলের মতো উন্নয়ন প্রকল্প নিয়েও একটি গোষ্ঠী সমালোচনা করছে। একটা মানুষের একটা বোধহয় প্রবৃত্তি থাকে, যা কিছু দেখুক সেটাই ভালো লাগে না। তো এই ভালো না লাগা গ্রুপ কি বললো না বললো তাতে কিছু আসা যায় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কিনা, তাদের উন্নতি হচ্ছে কিনা, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কিনা, সেখানেই আমার মাথা ব্যথা। সেটাই আমি দেখতে চাই। এবং আপনারাও দয়া করে আপনাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পরিকল্পনায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমার তৃণমূল মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। সম্পদের সীমাবদ্ধতা ও জলবায়ুর অভিঘাত থেকে দেশকে রক্ষায় কিভাবে পরিবেশ বান্ধব সাশ্রয়ী প্রকল্প গ্রহণ করা যায় সে বিষয়ে প্রকৌশলীদের নজর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে আজকে আর কেউ এক চলতে পারে না, এটা একটা গ্লোবাল ভিলেজ। আজকে বিশ্বের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে হবে, সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমি পরিকল্পনা করছি। সময়ের সাথে তাল মিলিয়ে এই প্রত্যেকটা আমাদের পরিকল্পনাগুলিকে আরও যেখানে পরিবর্ধন করা দরকার, সংযোজন করা দরকার, সময়ের সাথে তাল মিলিয়ে সেটা করতে হবে। কোনোটা এই না যেটা করেছি দেখে ওটাই করতে হবে তা নয়। সময়ের প্রয়োজনে দেশের পরিবেশ, দেশের মানুষ, দেশের চাহিদা, বিদেশে আমাদের কর্মক্ষেত্র উন্মুক্ত সেই দিকে লক্ষ্য রেখেই করতে হবে, সেটাই আমি চাই। প্রধানমন্ত্রী জানান বিদ্যুতের চাহিদা মেটাতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। আজকে আমরা 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রেখেছি। আমাদের লক্ষ্য যে 2030 সালের মধ্যে আমরা কতটুকু করব, 41 সালের মধ্যে আমরা কতটুকু করব। 41 সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে 60,000 মেগাওয়াটে উন্নীত করা, এবং আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের প্রকৌশলীদেরও কিন্তু
আসলে গবেষণা দরকার। মহাশূন্যে শীঘ্রই নতুন স্যাটেলাইট পাঠানোর হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 আরও বেশি ক্ষমতাসম্পন্ন ও শক্তিশালী হবে। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। 1 ঘন্টার বৃষ্টির চাপ নিতে পারেনি ঢাকা, তলিয়েছে প্রধান সড়ক থেকে অলিগলি। হঠাৎ বৃষ্টিতে মিরপুর, নিউ মার্কেট, গ্রিন রোড, পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় তৈরি হয় জলাবদ্ধতা। এতে বিপাকে পড়তে হয়েছে স্কুলগামী শিক্ষার্থী ও শ্রমজীবী ও চাকরিজীবীদের। সারা দেশে বৃষ্টি হলেও ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 87 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও 3 দিন। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট। শনিবার সকাল থেকেই কালবৈশাখী ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি রাজধানী জুড়ে। ভোর থেকেই ছিল মেঘের গর্জন। সকাল 7:30টার দিকে নেমে এলো সন্ধ্যার অন্ধকার। কালো মেঘে ঢেকে যায় আকাশ, এরপরে নামে ঝুম বৃষ্টি। ঘণ্টাখানেকের বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর ফার্মগেট, খামারবাড়ি, গ্রিন রোড, নিউ মার্কেট, পুরান ঢাকা সহ অনেক এলাকার সড়ক। আর এমন জলবদ্ধতায় বিপাকে পড়তে হয় কর্মব্যস্ত নগরবাসীকে। অল্প বৃষ্টিতে এই অবস্থা, তাহলে বেশি হলে কি হবে? বেশি হলে তো তাহলে তলায় যাবো। অল্প কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, প্রায় আধা ঘন্টা হবে না এরকম বৃষ্টি হয়েছে, এরকম জলবদ্ধ হয়েছে। কোমর সমান পানিতে ডুবে যায় মিরপুর কালশি সড়ক। পানি ঢুকে বন্ধ হয়ে যায় অনেক যানবাহন। মিরপুর 10 মেট্রোর প্রবেশ মুখে জমে এমন পানি। কাজীপাড়া, শেওড়াপাড়া সহ অনেক স্থানে তৈরি হয় জলাবদ্ধতা। সাপ্তাহিক ছুটির দিনে অফিস আদালত বন্ধ থাকলেও শিক্ষার্থী সহ যারা ঘরের বাইরে বের হয়েছেন, হাঁটু পানিতে নাকাল হতে হয়েছে তাদের। সবকিছুরই কাজ হচ্ছে, এই রাস্তাঘাটে জানি জলবদ্ধতা, যানজট এর জানি দূর হয়। কোনো সিটি কর্পোরেশনের লোকজন আসে না, ঠিক আছে, কোনো দেখ শুনে করে না। 100% ভোগান্তি, কোনো পার্সেন্টেজ আছে এটার? আগামী 2 থেকে 3 দিন রাজধানী সহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও 14 মে থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই যে বৃষ্টিপাতের ধারা যে চলছে, অর্থাৎ কালবৈশাখী ঝড়ের সাথে এই বৃষ্টিপাতগুলো হয়ে থাকে, সাথে কিন্তু বজ্রপাত হয়ে থাকে। এই বৃষ্টিপাতের ধারাটা আরও 1 দিন বা 2 দিন অব্যাহত থাকবে দেশে বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে বিভিন্ন অংশে। তবে এর পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির প্রবণতা একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং বৃষ্টিপাত কমে গেলে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 10টি অঞ্চলে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। সকালে ডিএনসিসি নগর ভবনের সামনে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলা ময়লা নিয়ে এক প্রদর্শনীতে একথা বলেন তিনি। আমাদের জলজটটার জন্যই কিন্তু আজকের এই যে প্রদর্শনী, এই আমরা যদি এই ধরনের বর্জ্য ড্রেনে কিংবা খালে কিংবা লেকে না ফেলি, অবশ্যই ডেফিনেটলি আমি বলতে পারি এই যে জলজট যেটা আছে এটির থেকে আমরা রেহাই দিতে পারবো। সংবাদ রাতে আরো থাকছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জনজীবনের নাভিশ্বাস, হিসাব মিলছে না নিম্ন ও মধ্য আয়ের মানুষের। দাবদাহের প্রভাব বলছেন বিক্রেতারা। বাগেরহাট, চুয়াডাঙ্গা সহ 4 জেলায় বজ্রপাতে 7 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বাগেরহাটে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 6 জন। এদিকে কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় বজ্রপাতে প্রাণ হারান এক কৃষক। এছাড়া খুলনার ডুমুরিয়ায় আলাদা ঘটনায় 2 জনের মৃত্যু হয়। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুপা ফ্রোজের রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। শনিবার সকালে পিরোজপুরের বালিপাড়া এলাকা থেকে ইট নিয়ে নদীপথে বাগেরহাটের শরণখোলায় যাচ্ছিলেন 11 শ্রমিক। সকাল 10টার দিকে বৃষ্টি শুরু হলে চাল রায়েন্দা এলাকার একটি দোকানে আশ্রয় নিলে সেখানেই বজ্রপাতে আহত হন 8 শ্রমিক। এদের মধ্যে মোস্তফা ও মিলন নামের 2 শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিদ্যুৎ চমকানোর কারণে বা এই বজ্রপাতের কারণে শরণখোলায় এত বড় ঘটনা, এত বড় মর্মান্তিক ঘটনা এর আগে কখনো ঘটেনি। শরণখোলা হাসপাতালে 8 জন বজ্রপাত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমাদের কাছে হাসপাতালে ইমার্জেন্সি বহির্বিভাগে আসেন। যে 6 জন আমাদের হাসপাতালে ভর্তি আছেন তাদের অবস্থা স্টেবল। তারপরে যেহেতু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আসছেন, বজ্রপাত স্পৃষ্ট আসেন, আমরা তাদের অবজারভেশনে রাখছি। এদিকে কুমিল্লার মুরাদনগরে বজ্রপাতে সিয়াম নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সকাল 8:30টার দিকে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন 30 গ্রামে বাইরে খেলতে গেলে আকস্মিক বজ্রপাতের কবলে পড়ে সে। সিয়াম কোম্পানিগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীর ছাত্র ছিলেন। এদিকে চুয়াডাঙ্গার দামুরহুদায় পাটাচৌরা গ্রামে বজ্রপাতে আহমেদ আলী মল্লিক নামে এক কৃষকের মৃত্যু হয়। সকাল 9:15টার দিকে গ্রামের ইশেরগাড়ি মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে জেলার ঝাঁঝরি গ্রামে বজ্রপাতে রুবেল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকাল 9টার দিকে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার সময় ঝাঁঝরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে বজ্রপাতে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দিনাজপুর, ফরিদপুর ও নরসিংদী সহ 5 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। এর মধ্যে নরসিংদীতে মারা গেছেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী তানভীর হাসান পিয়াল। এছাড়া দিনাজপুরে 2, নড়াইলে 1 জন এবং ফরিদপুরে 4 জন নিহত হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে শুভশ্রী রায়ের প্রতিবেদন। ভক্তদের মনে আজীবনের স্মৃতি হয়ে থাকার বাসনাকে সত্যি রূপ দিয়ে পরপারে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী তানভীর হাসান পিয়াল। তরুণ প্রজন্মে জনপ্রিয় ব্যান্ড অড সিগনেচারের গায়ক ও গিটারিস্ট পিয়াল আত্মপ্রকাশের অল্প সময়ের মধ্যে মেধাবী উঠতি গায়কের কণ্ঠ চিরতরে থামিয়ে দিল আকস্মিক সড়ক দুর্ঘটনা। জানা যায়, সিলেটে এক কনসার্টে অংশ নিতে শনিবার ভোরে অড সিগনেচারের গাড়িতে যাচ্ছিলেন এ পুরো দল। ভোর 5:30টায় নরসিংদীর পাঁচডোনায় ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস তাদের বহনকারী মাইক্রোবাসটিকে চাপা দেয়। তো ওই গাড়ি একবারে দুমড়ে মুচড়া, সাথে সাথে 2 জন মারা গেছে। আমার ভাই ওনার ফ্রেন্ড ছিল, আমার ভাই কল করে আমাকে, তারপর আমরা ঘটনাস্থলে আইসা ওনার ডেড বডি দেখতে পাই। হানিফ গাড়ি ওভারটেক করতে গিয়ে ওই আমার ভাইয়ের গাড়ি উপরে উঠে দিছে, দিয়ে ওই গাড়ি আমার ভাই গেছে। এতে ঘটনাস্থলেই মারা যান পিয়াল ও গাড়ি চালক সালাম। আহত হন ব্যান্ডের অন্যান্য সদস্যরা। আমরা দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং লাশগুলো উদ্ধার করে আমরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। এদিকে এদিন দিনাজপুর সদরের কাউগাঁও এলাকায় ট্যাঙ্ক লরির চাপায় নিহত হয়েছেন এক নৌশপ্রহরী সহ 2 জন। পুলিশ জানায়, ভোর 5:15টায় ফুলবাড়ি দিনাজপুরগামী তেলবাহী ট্যাঙ্ক লরিটি কাউগাঁও এলাকায় আব্দুস সোহানের চায়ের দোকানে উঠে পড়ে। এতে ঘটনাস্থলে বাজারের নৌশপ্রহরী আজাহার আলী ও দোকানের রানা নামের এক ক্রেতা মারা যান। সকাল 7:30টায় নড়াইল গোবরা সড়কের কারার বিলে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র মামুন সমাদ্দার নিহত হন। ফরিদপুরের ভাঙ্গায় পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ প্রাণ হারিয়েছেন আরও 4 জন। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারত মহাসাগরে জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ আব্দুল্লাহ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। সোমবার বিকালে কক্সবাজারের কুতুবদিয়া পৌঁছাবে জাহাজটি। আর 15 মে চট্টগ্রাম বন্দর পৌঁছার খবরে ঈদের আনন্দ বইছে নাবিকদের পরিবারে। সহকর্মী AKM নাজমের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ MV আব্দুল্লাহ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে। এটি এখন এগিয়ে আসছে কক্সবাজার অভিমুখে। আগামী সোমবার বিকেলে কুতুবদিয়ায় পৌঁছাবে জাহাজটি। সেখানে কিছু চুনাপাথর খালাস করা শেষে 2 দিন পর জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। সেখানে খালাস করা হবে বাকি মালামাল। এ খবরে অনেকটা ঈদের আনন্দ শুরু হয়েছে সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া অপহৃত নাবিকদের পরিবারে। জিম্মিদের মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয় সরকার ও জাহাজটির মালিক পক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে পরিবারের সদস্যরা। আনন্দে ভাসছে জাহাজের চিফ অফিসার মোহাম্মদ আতিকুল্লাহ খানের পরিবারও। আলহামদুলিল্লাহ, সবাইকে অক্ষত অবস্থায় দেশকে এই পরিবারকে ফেরত দিয়েছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকর। সরকার যারা সব ব্যাপারে আমরা সবাই খুবই কৃতজ্ঞ। এদিকে জাহাজটির মালিক পক্ষ KSRM এর মিডিয়া সমন্বয়ক মিজানুল ইসলাম জানান, আগামী 13 মে কুতুবদিয়ায় চুনাপাথর খালাসের পর উদ্ধার পাওয়া 23 জন নাবিক সহ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করবে। 13 তারিখ সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে আসবে। ওখানে 2 দিন অবস্থান করার পর
চট্টগ্রাম বহির্নগর আছে জাহাজ চলতেছে আর কি, বঙ্গোপসাগর চলতেছে, চতুর্দিকে অভিমুখে আসতেছে, সবাই জাহাজ আছে। কার্গো নিয়ে আফ্রিকার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে দুবাই যাওয়ার পথে গত 12ই মার্চ দুপুরে এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। প্রায় 1 মাস পর জলদস্যুদের দাবিকৃত মুক্তিপণ পরিশোধ করলে 13 এপ্রিল গভীর রাতে নাবিকসহ এমভি আবদুল্লাহকে মুক্তি দেয় তারা। এর পরপরই সোমালিয়ান উপকূল থেকে আরব আমিরাতের পথে রওনা দেয় জাহাজটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে আরো থাকছে। আমের পাশাপাশি পান সহ অন্যান্য শস্য পরিবহনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন রেলমন্ত্রী। সেবার পরিধি বাড়াতে চলছে নানা প্রকল্প। হঠাৎই অস্থির নিত্যপণ্যের বাজার, লাফিয়ে বাড়ছে মাছ, মাংস, ডিম ও মশলার দাম। বিক্রেতারা বলছেন মাসখানেকের দাবদাহের প্রভাব পড়েছে বাজারে। এদিকে বাজার নিয়ন্ত্রণে কার্যকর মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছেন আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম ক্রেতারা। ফজলা দিতের রিপোর্ট। সাধারণ মানুষের আমিষের চাহিদা যেন পূরণ হবার নয়। মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকায়, ডিম ডজনে বেড়েছে 20 থেকে 25 টাকা। মাংস ব্যবসায়ীরা বলছেন আগের দামে খাসি বিক্রি হচ্ছে 1200 টাকা পর্যন্ত, আর গরুর মাংস মানভেদে 780 থেকে 900 টাকা। মাছ বাজারের দৃশ্য প্রায় একই। রুই 300, তেলাপিয়া 200, বাইং 800 আর পাঙ্গাস 250 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে রাজধানীতে সকালে ঝুম বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। একদিক দিয়ে পানি, আরেক দিক দিয়ে দাম বেশি দেখে কোনো কাস্টমার সাবাসে কুলে না খাইতো। অন্যদিন যেভাবে কাস্টমার যাচ্ছি, কাস্টমার খুবই কম। কেন? বৃষ্টির কারণে। সাদা ডিম ছিল হলো আপনার 110 টাকা, তো ওই ডিমটা হচ্ছে 135 টাকা। গোস্ত 1200 টাকা কেজি, আর ছাগলের গোস্ত 1000 টাকা কেজি। আগের দামে আছে, দাম বাড়ে নাই। শুধু মুরগিতে বাড়ে তা তো না, আমি যে রিক্সায় করে আসবো এই গরমের কারণে ওরাও বলে যে আপা এত গরম 10 টাকা বেশি দেন, কারণ আমার তো ইনকাম বাড়ে না। সো আমার জন্য তো এটা সহনীয় না। দাম বৃদ্ধির কারণ হলো প্রচুর গরম পড়ছে, খামারে অনেক মুরগি নষ্ট হয়েছে, লক্ষ লক্ষ মুরগি, ডিম নষ্ট হয়েছে। মাছ মানে ছোট সাইজের মাছ 2200 টাকা কেজি, বুঝছেন? সাধারণ লোকের খাওয়ার কোনো কুল নাই। কোরবানির বাকি 1 মাস, এরই মধ্যে মশলার বাজারও চড়া। পণ্য ভেদে বেড়েছে 200 টাকা পর্যন্ত। এলাচ 3000 টাকা থেকে বেড়ে 3500 টাকা, জিরা ঠেকেছে 700 টাকায়। গত সপ্তাহে একটা এলাচ কিনছে হলো 3250, সেটা মনে হয় গতকালকে দেখছি 3400 টাকা। আর আপনার মশলার দামটা একটু বাড়ছে, ওটা প্রতি কেজিতে 150 থেকে 200 টাকা করে বাড়ছে। প্রতিদিনই আমার মনে হয় বাড়ছে, আজকে যা কিনবো কালকে দেখা যাচ্ছে তারও থেকে বেশি হয়ে যাচ্ছে। কোনো কন্ট্রোলের মধ্যে নাই তো। এই যে ডিমের হালিতে 20 টাকা বেড়ে গেছে, মাংসতে কেজিতে 200 টাকা বেড়ে গেছে, এটা কে দেখবে? এটা সরকার কোথায় দেখছে? নিত্যপণ্যের বেসামাল দর বৃদ্ধিতে নাবিশ্বাস ক্রেতারা, তাই লাগাম টানতে বাজার মনিটরিং সেল গঠনের তাগিদ সবার। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সিটি ইউনিভার্সিটি বাংলাদেশের ৪র্থ সমাবর্তনে বঙ্গবন্ধু বাংলাদেশ চীনমৈত্রী প্রদর্শনী কেন্দ্র শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। বিশ্ববিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে এই সমাবর্তনে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইঞ্জিনিয়ার অধ্যাপক লুৎফুর রহমান সহ আরও অনেকে সমাবর্তনে অংশ নেন। সদ্য গ্রাজুয়েটদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা। অভিজ্ঞতা নেওয়ার ক্ষেত্রে আমরা যাতে পিছিয়ে না থাকি। সমগ্র পৃথিবীতে এখন অ্যাপ্রেন্টিসশিপ, আর্টিকেলশিপ, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া হচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতে এই বিষয়গুলোর উপর জোর দেওয়া হচ্ছে, কারণ এর মাধ্যমে তাদের মধ্যে প্রায়োগিক দক্ষতা সৃষ্টি হয়। আম পরিবহনের পাশাপাশি রেলে পান সহ অন্যান্য শস্য পরিবহনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিলুল হাকিম। শনিবার দুপুরে রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আম পরিবহন বিষয়ক সেমিনারে একথা বলেন মন্ত্রী। জানান, রেল সেবা আরও বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়। এ সময় রেল মহাপরিচালক সরকার শাহাদাত আলী জানান, ভবিষ্যতে ডোর টু ডোর আম ডেলিভারির ব্যবস্থা নেওয়া হবে।
আপনারা সবচেয়ে সেফ হলো রেল লাইনে, রেলপথে পরিবহনের ব্যবস্থা করা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ব্যবস্থা করছেন আপনাদের সুবিধার জন্য, যাতে সবচেয়ে কম খরচে আপনাদের আমটা পৌঁছানো যায়। মুক্তিযুদ্ধের পক্ষের আরেকটা শক্ত বিরোধী দল থাকলে দেশ আরও অনেক দূর এগিয়ে যেত বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী। শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ মিলনায়তনে মত ও পথ এর প্রকাশনা উৎসবে কথা বলেন তিনি। জানান, এখন মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের কথা এমন লোকের কাছ থেকে শুনতে হয় যারা নিজেরা মুক্তিযুদ্ধ গণতন্ত্রে বিশ্বাস করে না। এ সময় মত ও পথের প্রকাশক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মুক্তিযুদ্ধের পক্ষের আরেকটা শক্তি যদি বিরোধী শক্তি হিসাবে থাকতো তাহলে দেশটা আরো ভালোভাবে এগিয়ে যেত বলে আমরা মনে করি। কিন্তু আনফরচুনেটলি মুক্তিযুদ্ধের পক্ষের যে সমস্ত শক্তি বিরোধী শক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে ছিল, তারা ক্রমান্বয়ে নিস্তেজ হয়ে গিয়েছে এবং বিলীন হয়ে গিয়েছে। এটা নেতৃত্বের বর্ব যে ব্যর্থতা। এই ছিল এখনকার সংবাদরাত। দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ।